হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো আটটি বিরাট বড় খবর, যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার। তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে মোদী প্রধানমন্ত্রী পদে মেয়াদ পূরণ করতে পারবেন না, দেশের এক বিখ্যাত জ্যোতিষীর দাবি। তো নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন, তবে 2024 থেকে 2019-এর এই 5 বছরের মেয়াদ মোদী পূরণ করতে পারবেন না বলে দাবি করা হয়েছে। দেশের বিখ্যাত জ্যোতিষী সুশীল কুমার সিংহ ডিজিটাল জকি নামক একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন। সুশীল কুমার সিংহ জানিয়েছেন, মোদী সরকারের ওপর এক বড় আঘাত আসবে। নরেন্দ্র মোদী 2029 সাল পর্যন্ত তার মেয়াদ সম্পূর্ণ করতে পারবেন না। মোদীর জনপ্রিয়তা ইতিমধ্যেই হ্রাস পেতে শুরু করেছে। এমন কিছু ঘটবে যার ফলে মোদী প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না, এমনটাই বলছেন জ্যোতিষী। মোদীর পর কি তাহলে যোগী প্রধানমন্ত্রী হবেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, সেটিও সম্ভব নয়, কারণ যোগীর সময়ও শুভ নয়। অমিত শাহ প্রধানমন্ত্রী হতে পারবেন না বলেও তিনি দাবি করেছেন। মোদী নন, যোগী নন, অমিত শাহ নন, তাহলে কি রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হবার সম্ভাবনাও নেই, তবে এর কারণ তিনি প্রকাশ করতে চাননি। তো দেখুন, আজকের আরও একটি বড় খবর, সংখ্যালঘুদের ওপর 2000-এর বেশি হামলার ঘটনা ভুল স্বীকার করল ইউনূস সরকার। তো সংখ্যালঘুদের ওপর হামলার বেশিরভাগ ঘটনা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, অবশেষে ভুল স্বীকার করল ইউনূস সরকার। বাংলাদেশ সরকার একটি পুলিশ প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলেছে যে 4ই আগস্ট 2024 সালের পর দেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণ এবং ভাঙচুরের বেশিরভাগ ঘটনাই সাম্প্রদায়িক নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে যোগাযোগ বজায় রাখতে এবং সাম্প্রদায়িক হিংসা নিয়ে সরাসরি অভিযোগ দায়ের করার জন্য বাংলাদেশ পুলিশ একটি হোয়াটসঅ্যাপ নম্বর জারি করেছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস উইং এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দাবির পর পুলিশ তদন্ত শুরু করেছে যে 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার আগের দিন থেকেই দেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণ চলছে। হাসিনা দেশ ছাড়ার পর থেকে 8ই জানুয়ারি পর্যন্ত সাম্প্রদায়িক হিংসা 2010টি ঘটনা রেকর্ড করা হয়েছে। বিবৃতি অনুসারে এই ঘটনার মধ্যে 1769টি হামলা এবং ভাঙচুরের ঘটনা। বেশিরভাগ ক্ষেত্রেই হামলাগুলি সাম্প্রদায়িক প্রকৃতির ছিল না, বরং সেগুলি ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে পুলিশি তদন্তে জানা গেছে যে 1234টি ঘটনা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, 20টি ঘটনা সাম্প্রদায়িক এবং কমপক্ষে 161টি ঘটনা মিথ্যা বা ভুয়ো। তো দেখুন, আজকের আরও একটি বড় খবর, বিশ্বে মাত্র 15টি দেশ, পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ মিলিয়ে তৈরি অখণ্ড ভারত নতুন বিশ্ব শাসনের মানচিত্র ভাইরাল। তো বিশ্ব মানচিত্র নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। এমন একটি মানচিত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যা দেখলে মনে হয় পুরো বিশ্বের ভূগোল আবার নতুন করে আঁকা হচ্ছে। এই মানচিত্রটি নতুন কিছু নয়, এটি 1942 সালে মইরিস গোমবার্গ নামক একজন ব্যক্তি তৈরি করেছিলেন। মইরিস দাবি করেছিলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব মানচিত্রে বড় পরিবর্তন আসবে এবং মাত্র 15টি দেশের অস্তিত্ব থাকবে। এই মানচিত্রটি প্রথমবার 1942 সালে ফিলাডেলফিয়া, আমেরিকায় প্রকাশিত হয়েছিল। এর প্রকাশক মইরিস গোমবার্গ মূলত রাশিয়ার নাগরিক ছিলেন, তবে পরবর্তীতে আমেরিকায় বসবাস শুরু করেন। তিনি দাবি করেছিলেন যে ভবিষ্যতে বিশ্ব মানচিত্র সম্পূর্ণভাবে পরিবর্তিত হবে। এই মানচিত্র দেখে মনে হয় কিছু বড় এবং শক্তিশালী দেশ ছোট দেশগুলোকে একত্রিত করে নতুন মহাশক্তি রূপে আবির্ভূত হবে। এই মানচিত্রে ভারতের উল্লেখ করা হয়েছে ফেডারেশন রিপাবলিক অফ ইন্ডিয়া হিসেবে। এতে বর্তমান ভারতের সাথে আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ এবং মায়ানমারও অন্তর্ভুক্ত করা হয়েছে। একটি আকর্ষণীয় বিষয় হলো, যখন এই মানচিত্র তৈরি করা হয়েছিল তখন ভারত ব্রিটিশ শাসনের অধীনে ছিল। প্রশ্ন উঠছে, এই মানচিত্রে প্রদর্শিত অখণ্ড ভারত কখনো কি বাস্তবে পরিণত হতে পারে? এই মানচিত্রে আমেরিকাকে বিশ্বের সবচেয়ে বড় শক্তি হিসেবে চিত্রিত করা হয়েছে। মইরিস বলেছিলেন যে আমেরিকা শুধু কানাডা এবং মেক্সিকোকে নিজের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করবে না, বরং মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় দেশগুলোকেও নিজের মধ্যে ভুক্ত করবে। এছাড়া গ্রিনল্যান্ড এবং আইসল্যান্ডের মতো দ্বীপও আমেরিকার সীমার মধ্যে চলে আসবে।
তো দেখুন আজকের আরও একটি বড় খবর, নিশ্চয়ই ভাইপোর কোম্পানি স্যালাইন সরবরাহকারী নিষিদ্ধ সংস্থার সাথে তৃণমূল যোগ, প্রশ্ন শুভেন্দুর। তো শুক্রবারেই নিষিদ্ধ সংস্থার স্যালাইন ব্যবহার করায় মেদিনীপুর মেডিকেল কলেজে মৃত্যু হয় এক প্রসূতির। এই একই কারণে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন আরও 4 জন। এরই মধ্যে এই সংক্রামিত স্যালাইন থেকে প্রসূতি মৃত্যুর ঘটনায় বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। রানীগঞ্জে এক সভার শেষে সাংবাদিকদের সামনে প্রসূতি মৃত্যুর ঘটনায় ক্ষোভে পড়েন বিজেপি নেতা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেছেন, শুক্রবার যে নিষিদ্ধ সংস্থার স্যালাইন ব্যবহার করার কারণে মেদিনীপুর মেডিকেল কলেজের প্রসূতি মৃত্যুর হয়েছে তার সঙ্গে যোগসূত্র রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। প্রসূতি মৃত্যুর ঘটনায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন শুভেন্দু। সেখানে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের কর্তাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন তিনি। ড্রাগ কন্ট্রোলার অফ ইন্ডিয়াকে গোটা ঘটনা তদন্ত করে দেখার জন্য অনুরোধ করেছেন বিজেপি নেতা। গতকাল রানীগঞ্জে শুভেন্দুবাবু স্পষ্ট দাবি করেছেন, নিশ্চয়ই ভাইপোর কোনো কোম্পানি ওই স্যালাইন সরবরাহ করে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো ভাই। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, বিএসএফকে বেড়া নির্মাণ করতে দেওয়া হবে না, দিল্লিকে খুল্লা চ্যালেঞ্জ ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টার। তো ভারতের সঙ্গে শত্রুতার জেরে সীমান্তে বিএসএফকে আর বেড়া নির্মাণ করতে দেওয়া হবে না, দিল্লিকে খুল্লা চ্যালেঞ্জ দিলেন মোল্লা ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, 150 গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে পারবে না ভারত, কিন্তু 150 গজের বাইরে বেড়া নির্মাণ করলে কোনো আপত্তি নেই বাংলাদেশ সরকারের। বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সচিবালয়ে সাংবাদিক বৈঠকে এই কথা জানিয়েছেন মোল্লা ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টা। রীতিমতো দিল্লিকে চ্যালেঞ্জ ঠুকলো ইউনূস সরকার। এই দিন বাংলাদেশ স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, ভারতকে আর কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ করতে দেওয়া হবে না। বিষয়টি ইতিমধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। শীঘ্রই ভারতীয় হাইকমিশনারকে ডেকে বিস্তারিত জানানো হবে। হাসিনা সরকারের সময়ে ভারত কিছু এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ করেছিল, তাদের সুযোগ দেওয়া হয়েছিল। বর্তমানে ভারতের ললিমনিরহাটের 3 বিঘা করিডর, ফেনী, কুমিল্লা, কুষ্টিয়া এবং নওগাঁয়ের মতো একাধিক জায়গায় ভারত কাঁটাতার নির্মাণের চেষ্টা করছে। যদিও বাংলাদেশ ভারত সীমান্তের 4156 কিলোমিটার অংশের মধ্যে প্রায় 3271 কিলোমিটার অংশ কাঁটাতারের বেড়া নির্মাণ করে ফেলেছে ভারত, কিন্তু এখনো 885 কিলোমিটারের কাজ বাকি রয়েছে। তাই ভারত বাংলাদেশের চুক্তি অনুসারে এই ধরনের বেড়া নির্মাণের মতো উন্নয়ন কার্যক্রম আর পারস্পরিক আলোচনা ছাড়া করা যাবে না। ভারতের একতরফা সিদ্ধান্ত আর মেনে নেবে না বাংলাদেশ। তো দেখুন আজকের অন্তিম আপডেট, চিটফান্ডের টাকা ফেরত দেওয়া হচ্ছে, কিভাবে টাকা রিফান্ড হবে, কোথায় আবেদন করতে হবে জানুন। তো বছর পড়তেই শুরু হলো চিটফান্ডের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া। একটা সময় ছিল যখন প্রচুর মানুষ চিটফান্ডে নিজেদের কষ্ট করে উপার্জিত টাকা রেখেছিলেন, কিন্তু পরে জানা যায় সেই টাকা ফেরত পাওয়ার আশা ক্ষীণ। এই দেশের দরিদ্র সাধারণ মানুষের তখন কপালে ভাঁজ। তবে এবার চিটফান্ডের টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে। বেশ কিছু চিটফান্ড নাগরিকদের টাকা ফেরত দিচ্ছে। তাহলে জেনে নিন এবার চিটফান্ডের টাকা ফেরত দেওয়া নিয়ে সুখবর কি। এই দেশের প্রত্যেক ব্যক্তি নিজেদের কষ্ট করে উপার্জিত টাকা একটু করে সঞ্চয় করে থাকেন, আর সেই টাকা কেউ জমা রাখেন ব্যাংকে, তো কেউ পোস্ট অফিসে। ঠিক তেমনভাবেই বেশি সুদের আশায় কেউ টাকা জমা রেখেছিলেন চিটফান্ডে। দরিদ্র সাধারণ মানুষ যখন আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, ঠিক তখনই জানা যাচ্ছে এবার টাকা রিফান্ড করা শুরু হয়েছে। তাই কিভাবে আপনি টাকা ফেরত পাবেন আজকের এই ভিডিওতে জেনে নিন। আপনি যদি এই সকল কোম্পানিতে টাকা রেখে থাকেন তাহলে খুব তাড়াতাড়ি তা ফেরত পাবেন, কারণ সম্প্রতি কোর্ট থেকে সকল সংস্থাকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে সংস্থাগুলি টাকা ফেরত দেবে সেগুলি হলো রোজ ভ্যালি, অ্যালকেমিস্ট গ্রুপ অফ কোম্পানিজ, ভিপজুয়ার গ্রুপ অফ কোম্পানিজ, এমপিএস গ্রুপ অফ কোম্পানিজ, পৈলান গ্রুপ অফ কোম্পানিজ, ওয়ারিস ফাইন্যান্স ইন্টারন্যাশনাল গ্রুপ অফ কোম্পানিজ। মনে রাখবেন চিটফান্ডের টাকা ফেরত দেওয়ার জন্য আপনাকে কিছু ডকুমেন্ট রাখতে হবে, আর সেগুলি হলো ভোটার কার্ড, আপনার আধার কার্ড, আপনার ব্যাংকের পাসবই, চিটফান্ডের সার্টিফিকেট আর চিটফান্ডের রিসিভ কপি। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।